প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এর বিশেষ অনুষ্ঠান ডেডলাইন ৩৬ জুলাই। আমি সঙ্গে আছি নুসরাত জাহান জেরি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন সব শ্রেণীর সব পেশার মানুষ। তারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখেছিলেন। প্রিয় দর্শক, আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্নভাবে ছাত্র জনতাকে সহযোগিতা করেছিলেন আমাদের রিক্সা চালক, সিএনজি চালক, স্ট্রিট ভেন্ডর থেকে শুরু করে নানান পেশার মানুষ। দর্শক, আজকে আমরা শুনবো সেই সব শ্রমজীবী মানুষের কথা, জানবো তাদের অবদান এবং আপনাদেরকে জানাতে চাই তারা আসলে কিভাবে সাহায্য করেছিলেন এবং অবদান রেখেছিলেন এই গণ অভ্যুত্থানে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং অধিক সংখ্যক গণপরিবহনের নাম রিক্সা। সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রিক্সা এবং রিক্সা চালকরাও হয়েছিলেন অন্যতম অংশ। আন্দোলনের কারণে সড়কে তখন কমে গিয়েছিল গণপরিবহন, আর তাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী থেকে সকলেই আন্দোলন চলাকালীন সময়ে কখনো না কখনো রিক্সা ব্যবহার করেছেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দিতে রিক্সা চালকরাও একসময় হয়ে পড়েন আন্দোলনের অংশ, যার শুরুটা তারা করেছিলেন বিনা ভাড়ায় আন্দোলনকারীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে। সেই সাথে তারা বিনা ভাড়ায় আন্দোলনকারীদের খাবার এবং পানিসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসও পৌঁছে দেন। এরপর যখন আন্দোলনকারীদের ওপর নেমে আসে নির্যাতন, চলে গুলি, তখন অনেক রিক্সা চালকই নিজ দায়িত্বে আহতদের নিয়ে ছুটে চলেন হাসপাতালে। প্রিয় দর্শক, চ্যানেল আই এর আয়োজন ডেডলাইন ৩৬ জুলাই স্টুডিওতে এই মুহূর্তে আছেন সাবা আঞ্জিম ফারাবি এবং সাকিব আল হাসান। থ্যাংক ইউ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যেটুকু জানি, আপনাদের কাছে শুনেছি এবং সোশ্যাল মিডিয়া থেকে আমরা যেটুকু উদ্ধার করতে পেরেছি, আপনারা হলেন যে গণ অভ্যুত্থানকালীন সময়ে বাড্ডা রামপুর এলাকায় অবস্থান করেছিলেন এবং সেইখানকার যে ধরনের কার্যক্রম ছিল সেগুলো আপনারা করেছেন। কিন্তু আমরা যখনই কোনো আন্দোলনের কথা বলি বা কোনো গণ অভ্যুত্থানের কথা বলি, সেটার একটি সবচেয়ে, আমি বলবো সবচেয়ে না হলো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল হলো যে যানবাহন। তাহলে এই আন্দোলনে যাওয়া আসার যে রেগুলার মাধ্যম, এইখানে হলো যে আপনারা কীভাবে যাওয়া আসা করেছেন? আসলে কোন মাধ্যমে সবচেয়ে বেশি আপনাদের যাতায়াত বেশি হয়েছে? নর্মালি আমার বাসা তো মিরপুরে, সো ওখান থেকে রামপুরা বাড্ডা সেকশন প্রায় ১২ কিলোমিটার, সো অনেক বড় একটা পথ পাড়ি দিয়ে আসতে হয়। সো প্রথম দিকে তো আমরা যখন আন্দোলন শুরু করি ওই সময় বাস, মোটর বাইক, উবার, পাঠাও সবই চলছিল। আমি নর্মালি ওখান থেকে আসতাম। কিন্তু যখন ১৮ তারিখের পরে হঠাৎ করে জরুরি অবস্থা জারি হয়ে গেল, তখন তো হচ্ছে রাস্তা একদম হাহাকার অবস্থা। ওই সময় তো বের হওয়া হয় নাই, যেটা ২৫ তারিখের পরে, তারপরে আবার যখন কারফিউ জারি হয়েছে এরপরে বের হওয়া হয়েছে কারফিউর ভেতরে। ওই সময়টাতে আসলে বলতে গেলে মূল মাধ্যম ছিল রিক্সা, সত্যি কথা যেটা। মানে ওখান থেকে রিক্সাওয়ালা মামারা একদম ওই জায়গায় বসে থাকতেন, কারণ ওখানে রিক্সা হচ্ছে যেহেতু গলির ভেতর দিয়ে বা মেইন রোডে ওইভাবে নামতো না, বিকজ মেইন রোডে নর্মালি চেকপোস্ট থাকতো। তো রিক্সাওয়ালা মামারা যেহেতু হচ্ছে গলির ভেতর দিয়ে এবং বিভিন্ন চিপা চাপা সব কিছুই চিনে তারা, সো ওই হিসাবে ওই সময় দেখা গেছে যে মূলত রিক্সায় যাতায়াতটাই মূল করা হতো। এই সময় রিক্সা ছাড়া মোটামুটি যে অটো রিক্সা যেগুলো আছে ওইগুলো, মানে পা চালিত আর অটো রিক্সা, এই দুইটা মূলত হচ্ছে যে আমাদের মূল যানবাহনের মাধ্যম ছিল। এবং এইভাবে আমি মনে হয় ৩ দিন গেছি এবং 3 দিনের ভিতরে 2 দিনই মামা আমাকে বলছে যে মামা কই যাবেন? আমি বলছি মামা যাবো হচ্ছে রামপুরা। তো বলছে কি মামা ব্র্যাক বিশ্ববিদ্যালয়? আমি বললাম যে না ওই দিকেই যাচ্ছি। হ্যাঁ, তো তখন মামা বললো যে মামা টাকা লাগবে না, চলেন। আমি বললাম কেন? বললাম মামা আন্দোলনে তো আমরাও আছি, আমরাও করব, এটাই আমাদের আন্দোলনের একটা ভাষা। এভাবে আমরা প্রকাশ করতে চাই আমাদের প্রতিবাদ, যে যারা আন্দোলন করছে তার কাছ থেকে কোনো টাকা নিব না। তাদের পেশা মানুষের কথা বলি, তারা আসলে দিন আনে দিন খায় ধরনের পেশা। তো সেই জায়গা থেকে তাদের এই যে ভাড়াটা মওকুফ করা, এটা তো আসলে বিশাল বড় হৃদয়ের একটা ব্যাপার, তাই না? তো এই ধরনের সহায়তা, মানে এটা না হোক বা অন্য ধরনের, আপনার কাছ থেকে একটু শুনবো, রিক্সা চালক অথবা হলো যে এই ধরনের পেশাজীবীদের কাছ থেকে কি ধরনের সহায়তা আপনারা পেয়েছেন? আসলে আন্দোলনরত সময়ে রিক্সা চালক, সিএনজি চালক যারাই ছিলেন সবাই হচ্ছে কোনো না কোনোভাবে চেষ্টা করেছেন ছাত্র সমাজ, ছাত্র জনতার পাশে দাঁড়ানোর জন্য।
সেক্ষেত্রে যদি আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার আন্দোলনরত জায়গাটি প্রথমে ছিল হচ্ছে স্টেট ইউনিভার্সিটির সামনে থেকে, সেখান থেকে রামপুরা বাড্ডা এরিয়াতেই ছিল আমার আন্দোলনের মূল জায়গাটা। সেখান থেকে দেখা গেল গত 18 তারিখ মানে 18ই জুলাই বৃহস্পতিবার, সেখানে হচ্ছে সকাল থেকে হচ্ছে আমরা রাস্তাঘাটে আন্দোলন করছিলাম, আমরা খুব শান্তিপূর্ণ কর্মসূচিতেই ছিলাম। তো দেখা গেল যখন হঠাৎ করে হচ্ছে পুলিশ বাহিনী বা যদি আমি বলি লাঠিয়াল বাহিনী যারা, তারা যখন আমাদের এগেনস্ট হচ্ছে টিয়ার সেল, রাবার বুলেট এবং লাঠি চার্জ এগুলো যখন করা স্টার্ট করে, কারণ আমরা তো হচ্ছে খালি হাতে, নর্মালি আমরা ছাত্র সমাজ বা ছাত্র সমাজের হাতে তো আমাদের কোনো এরকম কোনো ওয়েপন নেই, আমাদের খালি হাতে প্রতিরোধ করতে হচ্ছিল। সেখানে দেখা যাচ্ছে অনেকে আমরা আহত হয়েছি। তো এখন দেখা যাচ্ছে একটা সময় যখন আমরা খুব আহত হয়ে যাচ্ছিলাম, অনেকে ভয়ে হচ্ছে কাবু হয়ে যাচ্ছিল, ওই মোমেন্টে দেখা গেছে যে যারা রিক্সা চালক ছিলেন আশেপাশে রামপুরা এরিয়াতে মানে আফতাবনগর এরিয়াতে যদি আমি বলি, তো তারা হচ্ছে চেষ্টা করেছেন আমাদেরকে যতটুকু সম্ভব এই যে আমাদের এগেনস্টে যে হামলাটা হচ্ছে সেটা প্রতিহত করার জন্য যা যা দরকার তারা সব কিছু যে চেষ্টা করেছেন। দেখা যাচ্ছে যারা আমরা যখন ইট ভাঙছিলাম, ইট ভেঙে হচ্ছে নিজেদেরকে সেভ করার জন্য আমরা ইটের টুকরাগুলো কালেক্ট করছিলাম, যে আমাদের এগেনস্টে যখন তারা হামলা করছে আমাদেরও তো কিছু প্রতিহত করতে হবে। তো আমরা যখন ইট বহন করে আফতাবনগর থেকে সেটা মেন রোডে নিয়ে যাচ্ছিলাম, রিক্সাওয়ালা কিন্তু আমাদের কাছ থেকে ভাড়া রাখেন নাই, ইভেন তারাও আমাদেরকে ইটগুলো ভাঙতে সাহায্য করেছেন। এটা গেলো একটা। দেখা গেছে যে আমি আন্দোলনে যাব, এখন আমি তো একা খালি হাতে যেতে পারবো না, খালি হাতে গেলে হয়তো আমি গুলির মুখে পড়বো, লাঠিচার্জের মুখে পড়বো, বা আমার ক্ষেত্রে টিয়ার সেল আসতে পারে আমার শরীরের উপর। আমি যখন নিজেকে প্রতিহত করতে পারি সেক্ষেত্রে কিন্তু তারা আমাকে ইভেন একজন মামা আমাকে হচ্ছে প্র্যাকটিক্যাল যে খাতা থাকে, প্র্যাকটিক্যাল খাতার যে নর্মালি যে বোর্ডগুলো থাকে সেটা হচ্ছে খুব হার্ড হয়। তা আমার কাছে ব্যাগ ছিল, আমার ব্যাগটা খালি ছিল, এখন আমি তো আর এরকম প্রস্তুতি নিয়ে যাইনি, কারণ এরকম অবস্থা হবে সেটা তার আমি জানতাম না। তো উনি আমাকে দুটো প্র্যাকটিক্যাল খাতা ম্যানেজ করে দিচ্ছে সামহাউ, আপনি মামা আপনি এটা আপনার ব্যাগে রাখেন, যদি গুলি টুলি করে কিছুটা হইলো সেফটি আপনি পাবেন। সে কিন্তু আমাকে এটা দিয়ে সাহায্য করছে, কেউ হয়তো আমাকে একটা লাঠি দিছে, এই ধরনের জিনিসপত্র দিয়েও আমাদেরকে সাহায্য করার চেষ্টা করেছেন। তো তাদের অবদান আমি কখনোই ভুলতে পারবো না। আমি এখনও রাস্তায় যারা রিক্সাওয়ালা থাকে তাদেরকে দেখলে অনেক সম্মান দেওয়ার চেষ্টা করি, কারণ তারা আমাদের পিছন থেকে যে পরিমাণ সাহায্য করছে এটা আসলে আমরা কখনোই ফেলতে পারবো না। শুধু পেছন থেকে নয়, আমরা এমন একটি হলো যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়েছে একটি ঘটনা, যেটি হলো যে একজন রিক্সাওয়ালা এবং হলো যে আহত অবস্থায় একজন ব্যক্তিকে, একজন স্টুডেন্টকে আসলে তার যানবাহনে তোলার পরে তিনি দেখতে পেলেন বা জানতে পারলেন এটি আসলে তার সন্তান। চলুন আমরা দেখে আসি একজন রিক্সা চালকের বক্তব্য সেই সব দিনগুলো নিয়ে। ছাত্র আন্দোলনের সাথে আমরা যুক্ত হয়েছি, এই কারণে পুলিশ আমাদেরকে অনেক জ্বালাতন করছিল, যে উল্টোপাল্টা আমরা যাই নাই, সোজা পথে গেলেও আমাদের কাছে টাকা নিত, আবার মনে করেন মারধরও করতো, গাড়ি উল্টি ধুয়ে দিত, আবার কোনো জায়গায় দাঁড়ালে আমাকে দাঁড়াতে দিত না। ছাত্র ভাইরা যারা মনে করে গুলিবিদ্ধ হয়েছে, আমরা যারা কাছে ছিলাম এবার ছাত্র ভাইরা নিয়ে মনে মেডিকেল গেছি, তারপর কিছু বাইরা ছাত্ররা খাবার বলছে আমরা খাবার নিয়ে যাই, তখন আমরা নিয়ে গেছি, এই লিক্সের উপরে আমরা নিয়ে গেছি। অনেক ছাত্র আমাদের কাছে নাম্বার নিত, নিয়ে ফোন করে আমি টিএসসি থেকে শনিবার সকালেই 2টা ছাত্রকে নিয়ে লাইব্রেরিতে আসছিলাম, আমাদের তো ভাড়া দেয় নাই, তারপরে মামা আমরা পরে দেবো, তারপর যদি কোনোদিন দেখা হয় আমরা ভাড়া দেবো। তো ইনশাল্লাহ আমার সেদিন কলাবাগানে দেখা হয়েছে, এই যে আপনার এই 5 তারিখেই। পরে আমার মামা হাত পাও ধরিয়া মোলাঘাত করে পরে 200 টাকা দিয়েছে, কারণ মামা আপনার তো আমি চিনি রাখছি। যখন আমরা ছাত্র আন্দোলনে যখন ছিলাম, যখন আমাদের সামনে যখন গুলি হচ্ছিল, তখন সবাই যেমন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, যে গুলি খাচ্ছিল সে রাস্তায় পড়ে যাচ্ছিল, তারা তো ওঠার কোনো ক্ষমতা ছিল না। সেই সময় আমরা গাড়িতে করে যে ঢাকা মেডিকেলে আমরা নিয়ে যাওয়ার পৌঁছানোর চেষ্টা করছিলাম, সেখানে ছাত্রলীগ এবং পুলিশও তার অবস্থান ছিল, সেই ভয়তে কেউ সেই লোকটা ধরেও সহজে কেউ মেডিকেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল না। সেখানে আমরা এগিয়ে যাচ্ছিলাম, আমরা যে রিক্সায় করে তাদের ইমার্জেন্সিতে আমরা পৌঁছা দিয়েছিলাম। ওই সময় পুলিশও ধরো এরোপাতারে রাবার বুলেট এবং টিয়ার সেল এবং যখন যেটা মারছিল আমরা সেখানে ভয় করছিলাম। পরপর আমাদের একবার আমার মাথায় রাবার বুলেট লাগার পর আমি 3 দিন হাসপাতালে সেই সাথে আমার অপারেশন করে সেটা বের করে আমার 3 দিন ছিলাম হাসপাতালে। 3 আগস্ট ছাত্রদের যে গার্জেন পুরো সব ডাকিছিল যে বৈষম্য ছাত্র আন্দোলন, ওই দিন আমি শহীদ দিনে উপস্থিত ছিলাম। ভার্সিটির ভিতরে পুলিশের সাথে ছাত্রলীগের ছেলে পেলে চলাফেরা করছে, লাঠি ছাড়ি নিয়ে চলাফেরা করছে, আমরা এগুলো দেখছি, দাওয়া পাল্টা হয়েছে এগুলো দেখছি। আর
ছাত্র করে আমরা অনেক ঘরে বাঁচাইছি, দাবুর টাবুর খাইছি, আমরা অনেক জায়গা নিয়ে বাঁচাইছি, রিক্সা নিয়ে রাখছি। আন্দোলন সর্বক্ষেত্রে যদি শান্তি প্রতিষ্ঠিত হয়, নাগরিক অধিকার রাষ্ট্রের মৌলিক অধিকার যদি প্রতিষ্ঠিত হয়, ছাত্ররা যে 6 দফা দাবি দিয়ে করছে, হ্যাঁ, তাহলে গরিব ধনী সকলের যদি চাকরি হয় তাহলে এই দেশ উন্নত হইব। আমাদের ছেলে চাকরি হয় না, আমরা ঠিকমতো রিপোর্ট করতে পারি না, ডাক্তার দেখাইতে পারি না, এ কেমন রাষ্ট্র? প্রিয় দর্শক, আমরা আবারও ফেরত আসছি ফারাবী এবং সাকিবের কাছে। এই যে নানান শ্রমজীবী মানুষের, নানান পেশার, নানান শ্রেণীর মানুষের সম্মিলিত উদ্যোগে যে আন্দোলন হয়েছে সেটা নিয়ে একটু শুনবো। আমরা এর মাঝখানে আমরা ধরেন স্ট্রিট ভেন্ডার, হকার্সরা, তারা কিছু পারছে না, তারা হলো যে ধরেন একটা পানির বোতল দিয়ে দিয়েছে, কারো হলো যে আহত হচ্ছে, তাকে দেখতে পাচ্ছে যে আমরা কিছু না কিছু কোনো না কোনোভাবে তারা আসলে সহায়তা করেছে। আমরা আপনাদের এই অভিজ্ঞতাগুলো একটু শুনতে চাই। প্রথম দিকে যখন এই আন্দোলনটা একটা কোটা সংস্কার আন্দোলন ছিল এবং যখন এই রামপুরা বাড্ডা সেকশনে ইস্ট ওয়েস্ট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বে যখন এই আন্দোলনটা চলছিল, তখন দেখা গেছে যে এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় যে একটা স্টেক হোল্ডার হোল্ড করে, সেই বিষয়টাও কিন্তু প্রথম দিকে অতটা ক্লিয়ার ছিল না। এটার কারণ ছিল এটাই যে কোটা আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অত কনসার্ন করে না। সো একটা দেশের যে স্টেক হোল্ডার পজিশনসগুলো আছে, এই স্টেক হোল্ডার পজিশনসগুলোর ভেতরে এই যে ইন্ডিভিজুয়াল সেগমেন্টসগুলো তারা আস্তে আস্তে ইন্টিগ্রেটেড হয়েছে। যেমন প্রথম দিকে এটা পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল, পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আসলো, যে আমার ভাইয়ের বুকে গুলি কেন, এটাই ছিল স্লোগান। এরপরে কোটা সংস্কার থেকে এটা যখন 9 দফা দাবিতে চলে গেল, প্রথমে তো 6 দফা ছিল, এরপরে ওটা আরও সংশোধিতভাবে 9 দফা হলো, 9 দফা দাবিতে চলে গেল। এরপরে যখন সারা দেশ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল স্কুল কলেজের শিক্ষার্থীরা পর্যন্ত রাস্তায় নেমে আসছে, তার পরবর্তী মুহূর্তে যখন জিনিসটা এক দফায় আগায় গেল, তার আগে থেকেই তো এটা আস্তে আস্তে গণমানুষের আন্দোলনে পরিণত হচ্ছিল, কিন্তু যখন এক দফা চলে গেল তখন এই জিনিসটা সম্পূর্ণভাবে একটা গণমানুষের আন্দোলনের একটা নতুন সেগমেন্ট অ্যাড হলো। এই যে বলছিলাম প্রথমে পাবলিক বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টেক, থার্ডে আসলো গণমানুষের স্টেক। এন্ড সেই গণমানুষের স্টেকের ভেতরে কিন্তু রিক্সাওয়ালারাও রয়েছেন ওই চাকরিজীবী, ওই শিক্ষক, ওই স্ট্রিট ভেন্ডার যাদের কথা আপনি বলছেন, তারা সবাই আছে। কারণ তাদের সবার মুখে একটাই কথা ছিল যে মানে তাদের কাছে আন্দোলনের ভাষাটা অনেক বেশি বোধগম্য ছিল। তারা কিন্তু আমার আপনার মুখ দেখে নামে নেয় রাস্তায়, তারা কিন্তু আমার আপনার স্লোগান দেখে নামে নেয় রাস্তায়। তারা নামছে এই কারণে যে তারা যে সারা দিন ধরে যে দিন আনে দিন খাচ্ছে, সারাদিন ধরে গায়ে ঘাম ঝরায় যে কাজ করছে, যেই দেশের জন্য করছে, সেই দেশ তাকে কতটুকু দিচ্ছে, এই যে ছোট একটা চিন্তা, এই যে সে প্রতিদিন রিক্সা চালায়, এই যে ছাত্রগুলোকে নিয়ে যাচ্ছে, আবার হয়তো সেই রিক্সাতে করে একটা ছাত্রের মরাদেহ আবার সেই ঢাকা হাসপাতালে নিয়ে যাচ্ছে, বিভিন্ন হাসপাতালে, এই যে আন্দোলনের ভাষাটা, এই যে একটা অধিকার, একটা ন্যায্য অধিকার আদায়ের দাবিটা, এই আন্দোলনের ভাষাটা তাদের কাছে অনেক বোধগম্য ছিল। আমাদের হলো যে যখন আন্দোলন চলছিল, চলাকালীন সময়ে গুলিবিদ্ধ সহ নানানভাবে আসলে ছাত্ররা এবং জনতা আসলে আহত হয়েছেন। সেই সময়তে খুব তাড়াহুড়ো করে কিছু অ্যাম্বুলেন্স এসেছেন, কিন্তু সবাই আসলে ওই সুবিধাটা পায়নি এবং আসার আসলে সুযোগটাও হয়তো ছিল না। তো সেই মুহূর্তে আসলে আপনারা তো হাতের কাছে হলো যে রিক্সা চালক যারা ছিলেন বা সিএনজি চালক যারা ছিলেন, এই ধরনের যানবাহনগুলোই ছিল, তাদের কাছ থেকে কীরকম সহায়তা পেয়েছেন এই আহতদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যাপারটাতে? সেক্ষেত্রে হচ্ছে যদি আমি বলি, সেক্ষেত্রে আবার আমার ওই 18 তারিখের কাহিনী আবার টানতে হবে। তো দুপুরের দিকে একটা সার্টেন টাইম হচ্ছে আমাদের এই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে একটা পুলিশ ফাঁড়ি আছে আর কি। তো এই পুলিশ ফাঁড়িতে হচ্ছে কিছু সংখ্যক পুলিশ ছিল। আমরা যখন আন্দোলন করতে করতে মেইন রোডে চলে গেলাম, সেখান থেকে তো অলরেডি আমাদের উপর হামলা চলছে। হামলার একটা পর্যায়ে হচ্ছে হামলা ওখান থেকে বন্ধ হয়ে যায়। তখন বন্ধ হওয়ার পরে রাজপথ তো আমাদের দখলে ছিল, যে মেইন রোডে আমরা যখন অবস্থান নিচ্ছিলাম। একটা পর্যায়ে হয় কি পুলিশ ফাঁড়ি থেকে পিছন দিক থেকে আমাদেরকে আক্রমণ করা শুরু করে। একদম পুলিশ যখন গুলি করা শুরু করে, একদম আমার সামনে একজন স্টুডেন্ট ছিলেন, উনি হয়তো বা ইম্পিরিয়াল কলেজে ছিলেন, না জানি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ছিলেন, যাই হোক সেটা এত তো আর খেয়াল করা যায়নি। তো উনি আমার একদম পিছনে ছিলেন এবং গুলিটা হচ্ছে ওনার গায়ে এসেই লাগে, মানে রাবার বুলেটগুলো আর কি। তো এখন একটা গুলি করার পরে দেখা যায় যে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার তো একটা সম্ভাবনা থাকে, ছত্রভঙ্গ হয়ে গেছিল নর্মালি। তা আমরা সামহাও হচ্ছে নিজেদের যান বাঁচিয়ে আমরা ভিতরের সাইড থেকে হচ্ছে আবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পিছনের সাইড, একটা পিছনের সাইড হচ্ছে কিছু চায়ের দোকান আছে, ওখান থেকে বের হই।
বের হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে পিছনের গেট, সেখান থেকে হচ্ছে 2 জন স্টুডেন্টকে বের করা হয়। তাদের একজনের হচ্ছে এখান থেকে হচ্ছে এই পর্যন্ত পুরোটা হচ্ছে রাবার বোর্ডের যে ক্ষত চিহ্নগুলো সেগুলো খুব ভিজিবল হয়েছিল, রক্ত পড়তেছিল এবং আমার চোখের সামনে। আরেকজন হচ্ছে অলরেডি তাকে হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়েছে। ওই মোমেন্টে আমি একটা জিনিস খেয়াল করছিলাম, নর্মালি হয় কি যে এই ধরনের কেসে আহত হইলে অন্যান্য ক্ষেত্রে দেখা গেছে যে আহতদের এরকম ইনজুর্ড গুলি খাওয়া এই ধরনের ইসে হচ্ছে যানবাহনে নিতে চায় না, একটা পুলিশ কেস থাকে, ঠিক আছে। বাট ওই পার্টিকুলার টাইমে দেখা গেছে যে কোন রিক্সাওয়ালা তাকে নিয়ে হসপিটালে যাবে সেখানে একটা কম্পিটিশন চলে যায়, না আমি হেল্প করব। দেখা গেছে যে আমরা রিক্সাওয়ালা অনেক পেয়েছি যে না মামা আমি নিয়ে যাচ্ছি, ভাড়া লাগবে না, আপনাদের কারো যা লাগবে না আপনার এখানে থাকেন, আপনাদের দরকার আছে আরও মানুষকে বাঁচাতে দেবে, আমি ওনার সেবা করতেছি, ওখানে যা লাগে আমি চেষ্টা করবো, আমার যতটুকু সামর্থ্য আছে আমি দিয়ে চেষ্টা করবো। আমরা কিন্তু এক রিক্সাওয়ালা এই 2 জন আহতকে উঠিয়ে দিয়েছি, আমাদের সাথে 2 জন আরও যে 2 জন স্টুডেন্ট ছিল তাদেরকে আমরা পাঠিয়েছি ওদের সাথে, এবং রিক্সাওয়ালা মামা নিজেও গিয়েছেন ওখানে। আমাদের যে পাশে ওখানে হচ্ছে নাগরিক হসপিটাল আছে, ওখানে নিয়ে তাদের চিকিৎসা করানো হয়েছে। রিক্সাওয়ালার সর্বক্ষণিক হচ্ছে সেখানে স্টুডেন্টদের পাশে ছিলেন। তো যখনই কেউ আহত হয়েছে তখনই রিক্সাওয়ালাদেরকে আমরা পেয়েছি। তো সেই ক্ষেত্রে এটা তো বলা খুবই জরুরি যে রিক্সাওয়ালাদের যে অবদান এই আহতদেরকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একদম 110% ছিল আমার মতে। তারা আসলে তাদের সর্বোচ্চটা দিয়ে সর্বোচ্চের উপরে দিয়েও আসলে চেষ্টা করেছে। ফারাবি, আপনার কাছে আমি একটু জানতে চাইবো, ধরুন আমরা তো নতুন বাংলাদেশ পেয়েছি, এবং আপনি যেহেতু বললেন যে আসলে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার ছিল, এবং এই রিক্সা চালকরা বা এই ধরনের মানুষরাও তো আসলে আমাদের এই আন্দোলন নতুন বাংলাদেশের স্টেক হোল্ডার, তাদেরও অবদান ছিল। নতুন বাংলাদেশে আসলে তাদের অবদান এবং তাদের নিয়ে ছাত্রদের এবং এই প্রজন্মের ভাবনা। আচ্ছা, মূলত আসলে এই যে আমি যখন একটু আগে বলছিলাম যে আসলে একটা দেশের ভিতরে অনেকগুলো স্টেক হোল্ডার থাকে, তো সেই স্টেক হোল্ডারগুলোর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে যে কর্মজীবী মানুষ বা যে দিন আনে দিন খাওয়া যে মানুষগুলো আছে, এবং তাদের ভিতরে রিক্সাওয়ালা ভাই বলেন, ভ্যান চালক আছে, অটো রিক্সা, সিএনজি, এরা সবাই পড়ছে। আপনি দেখবেন যে 16 তারিখ থেকে কিংবা তারও আগে থেকে প্রথম দিক থেকে কিন্তু তারা যখন আস্তে আস্তে আন্দোলনের ভিতরে ইন্টিগ্রেটেড হইলো, তখন এই যে 14, 15, 16 এরপরে আস্তে আস্তে করে হচ্ছে 5 তারিখ পর্যন্ত এই টোটাল যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটার ভিতরে তারা যেভাবে মানুষকে সাপোর্ট দিয়ে গেছে, ছাত্রদেরকে সাপোর্ট দিয়ে গেছে। এই যে যেমন 16 তারিখেই হয়েছিল যে আমরা হচ্ছে মাইক খুঁজে পাচ্ছি না, তো মাইক খুঁজে পাইলে, মাইক যখন খুঁজে পেলাম তখন মাইকটা কোথায় রাখবো, কোনো রিক্সা খুঁজে পাচ্ছি না। একজন মামা নিজে থেকে এসে বললেন যে মামা আমার মাইক আমার এখানে রাখেন। তারপরে যখন সন্ধ্যার পরে তাকে টাকা দিতে যাচ্ছি তখন সে পুরো টাকা নেয় নেই, তখন সে বলছে যে মামা আমার তো আসলে জাস্ট বাজার করতে হবে, আমার কাছে টাকা নেই, আপনি আমাকে অর্ধেক টাকাটা দেন, বাকি টাকাটা আপনি হচ্ছে যে যারা ইয়াতে যাচ্ছে তাদেরকে দেন, ঠিক আছে। তখন তাকে বাকি টাকা, তাকে অর্ধেক টাকা দিছি আমরা, যদিও সে নিবেই না, এক প্রকার এটা বলছে যে এটা আমার আন্দোলনের ভাষা, এভাবে আমি নিব না, এভাবে করে সে নিছে। এই যে টোটাল যে টাইম পিরিয়ডটা ছিল এই সময়টাতে তারা যে বিভিন্নভাবে করছে, আমরা মনে করি যে এই তরুণ প্রজন্মের জায়গা থেকে তাদের যে ন্যায্য দাবিগুলো রয়েছে, এই যে দেখেন যে আপনার যে রিক্সাওয়ালাদের প্রতি যে খারাপ ব্যবহার করা হয়, তাদের প্রতি যে এই যে আমাদের ত্রাণের সময়, আপনি দেখেন বন্যার সময় যে ঘটনাটা ঘটছে, আমরা মনে করি যে তাদের আসলে কন্ট্রিবিউশনের কোনো জায়গা নেই। এটা একটা অনেক বড় ভুল কথা, এটা আমাদের একটা খুবই বড় একটা মিসকনসেপশন। এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা একটা গণত্রাণ কর্মসূচি করেছিলাম, ওই সময় আমরা দেখেছি দিনে কমপক্ষে 50 থেকে 60 জন প্রতি ঘন্টায় রিক্সাওয়ালারা আসছে, তাদের সাধ্যের থেকে বেশি করে তারা কন্ট্রিবিউট করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যারা নিজেদের জায়গাটা সংকীর্ণ হওয়া সত্ত্বেও প্রশস্ত করে দিছে, তাদের জন্য আমরা কি প্রশস্ত হতে পারি কিনা? সো ওই জায়গা থেকে, তরুণ প্রজন্মের জায়গা থেকে আমাদের চিন্তাভাবনা তাদেরকে নিয়ে খুবই স্বাভাবিক। সেটা হচ্ছে আমরা চাই যে আমরা যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছি, যেই ন্যায্য অধিকারের কথা বলছি, তারাও সেই ন্যায্য অধিকারের কথাই বলবে, এবং তাদেরকে আমরা সেই প্ল্যাটফর্ম করে দিয়ে তাদের অধিকারগুলো শুনবো এবং সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ। রাজা আসে রাজা যায়, এই ধরনের মানুষরা তো আসলে কন্ট্রিবিউট করেছে, আমরা জানি, দেখেছি, তো তাদের জন্য আমরা আসলে কি করছি? ফার্স্ট অফ অল যেটা বলি, আমাদের এখন বর্তমানে থিম কি? আমাদের থিম হচ্ছে দেশটাকে পুনর্গঠন করা। এই এত বছরে যেই সমস্যাগুলো হয়েছে সব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া, এবং সেটা তো হচ্ছে আমি, আপনি বা ফারাবি নিজের জায়গা থেকে ঠিক থাকলেও তার হচ্ছে না, আমাদের সবাইকে নিয়েই চলতে হবে। দেখা গেছে যে আমাদের একটা ট্রেন্ড থাকে অলওয়েজ যে আমরা হচ্ছে যারা সমাজে নিপীড়িত তাদের উপর আমরা আরও বেশি অত্যাচার করি,
এটা আমাদের ট্রেন্ড হয়ে গেছে। আমার জন্মের পর থেকে আমি এই জিনিসটাই দেখে আসছি যে রিক্সাওয়ালাকে আমরা রিক্সাওয়ালাদের মতন ট্রিট করি, 50 টাকা জায়গায় যদি 60 টাকা আছে আমরা গালিগালাজ করি। এটা আমাদেরই স্বভাব, যার কারণে তারাই কিন্তু সমাজে নিপীড়িত নিজেদেরকে মনে করে। এখন আপনি যখন দেশ পুনর্গঠনে যাবেন তখন কিন্তু আসলে আপনি একা চলতে পারবেন, আপনার সবাইকে নিয়ে চলতে হবে। রিক্সাওয়ালাদের কিছু ন্যায্য অধিকার থাকে, রিক্সাওয়ালাদেরও হচ্ছে ফ্যামিলি চালাতে হয়, তাদের ছেলেমেয়েদেরও পড়াশোনার অধিকার আছে। আপনি যদি তাদের ছেলেমেয়েদের পড়াশোনার অধিকার, তাদের জীবিকা নির্বাহের যে অধিকার, এগুলো যদি নিশ্চিত করতে না পারেন তাহলে কিন্তু আপনি আলটিমেটলি দেশ পুনর্গঠনে কখনোই সফল হবেন না। তো তাদের যে ন্যায্য অধিকার সেগুলো আমরা অবশ্যই শুনবো। ধরেন এখন শুনবো বলতে হচ্ছে আমি আন্দোলনে প্রথম থেকে ছিলাম বা আমি সামনে থেকে ছিলাম দেখে যে আমাকেই শুনতে হবে, জিনিসটা এরকম না। তাদের কথা বলার যেমন রাইটস আছে, প্রত্যেক মানুষের তো কথা শোনারও সময় দিতে হবে। একটা রিক্সাওয়ালা যদি আজকে এসে বলে যে অমুক পয়েন্টে হচ্ছে পুলিশ আমার কাছ থেকে হচ্ছে 50 টাকা চাঁদা খেয়েছে, এটার জন্য যারা সমন্বয়ক বৃন্দ আছে, ইভেন কি যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মূলত যারা আন্দোলন করেছে, সর্বপ্রথম যারা শুরু করেছে, তাদের কাছে রিচ করার কিছু নাই। আপনার কাছে কমপ্লেন করছে, আপনি ব্যবস্থা নেন। আপনার আশেপাশে যে পুলিশ এরকম আচরণ করছে বা যারাই এরকম অত্যাচার করছে তাদের এগেনস্টে আপনি আপনার ভয়েস রেজ করেন। সবাই যদি সবার জায়গা থেকে ভয়েস রেজ করে তাহলে তো দেশের উন্নতি হবে। দেশ পুনর্গঠন তো সবাইকে এগিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে শুধু রিক্সাওয়ালা না, রিক্সাওয়ালা বলেন, ভ্যান চালক বলেন, সিএনজি চালক বলেন, যারাই আছে তাদের যে সকল ন্যায্য দাবি, তাদের যে সকল ন্যায্য অধিকার যেগুলো তাদের পাওয়া উচিত, অবশ্যই আমাদের কথা শুনে তাদের এই জিনিসগুলো আমাদের মেনে নেওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে সাকিব আল হাসান এবং ফেরাবি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম ছাত্র জনতার এবং এই প্রজন্মের ভাবনা খেটে খাওয়া মানুষদের নিয়ে, সেটা হোক রিক্সা চালক, সেটা হোক সিএনজি চালক, সেটা হোক ভ্যান চালক। তারা যেমন আমাদের এই আন্দোলনে নতুন বাংলাদেশে এবং পূর্ববর্তীকালীন সময়েও কন্ট্রিবিউট করেছেন, এমন তাদের জীবনেও আমরা চাই আমরা কন্ট্রিবিউট করি। তাদের দুঃখ লাঘবে আমরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় তাদের জীবনে এক নতুন বাংলাদেশের মতো নতুন আলো নিয়ে আসি, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি ডেডলাইন 36শে জুলাই। আমি আছি নুসরাত জাহান জেরি আপনাদের সঙ্গে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার আশেপাশের নিপীড়িত খেটে খাওয়া মানুষের দিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো পর্বে, অন্য কোনো দিনে। সঙ্গে থাকুন চ্যানেল আইয়ের।